আলোচনা করব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান খান কিন্তু বললেন যে সেনাবাহিনীর জীবন বাজি রেখেই জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করছে এবং সেক্ষেত্রে হতাহতের ঘটনাও আমরা দেখছি। দেশের বাইরেও ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে একজনকে। তো এই বাস্তবতার নিরিখে এই জঙ্গিবাদের উত্থানের পেছনে হোম গ্রোন কিনা এই বিষয়টি নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এইটা বিতর্ক করার কারণে বিতর্ক করে হোম গ্রোন অথবা বিদেশ থেকে এটা দিয়ে এই জঙ্গিবাদের শেষ হবে না। আমি প্রথমে বলছি সেনাবাহিনী বা সংশ্লিষ্ট যারা এই অভিযানটি পরিচালনা করছে তাদেরকে ধন্যবাদ। ইতিমধ্যে 6টি প্রাণ চলে গেছে, আর ভিতরে যে জঙ্গি আছে 2জন ইতিমধ্যে মারা গেছে, আরও কয়েকজন মারা পড়বে অথবা বাকিরা ধরা পড়বে, এতেও কেউ জঙ্গিবাদ শেষ হবে না। কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 6 জন লোক, এদের মধ্যে 2জন পুলিশের কর্মকর্তা তারা মারা গেছে এবং আহত সিরিয়াসলি সেনাবাহিনী কর্মকর্তা। আমাদের এই নিরাপত্তার বিষয়টা বেশি ইম্পর্টেন্ট। ভিতরে জঙ্গি যাদেরকে তাদের গার্ডিয়ানরাও নিবে না, দাফনও করবে না, এদের বেশি নিয়ে টেনশন করার আমাদের কাজ নেই। এবং এটাতে যদি 2 দিন 1 দিন সময় লাগে তাতেও কিছু যায় আসে না। সেনাবাহিনী যে স্ট্র্যাটেজিটা নিয়েছে যে মিনিমাম, অর্থাৎ আর যেন আমাদের একটা প্রাণও না যায়, নিরীহ প্রাণ। আর জঙ্গি এই কটাকে জীবিত ধরা, মৃত ধরা অথবা না ধরা, এতেও জঙ্গিবাদের শেষ হয়ে যাবে একবার শেষ ঘটনা, এটা তা না, জঙ্গিবাদের ঘটনা আরও ঘটবে। অতএব এইটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত, শিক্ষণীয়। যে মূল ব্যাপারটা হলো কি, এইটাই নতুন জিনিস ঘটলো যে যেখানে জঙ্গিদের আস্তানা থাকে সেখানে স্বাভাবিকভাবে পুলিশ এবং র্যাব অন্যান্যরা যখন এটা অ্যাটাক করে বা ঘেরাও করে, তখন মিডিয়ার লোকরা যায়, লোকজন আসছে, উৎসুক লোকজন, আর সেটাকে তারা আবার টার্গেট করছে। এটা কিন্তু একটা নতুন ঘটনা, কিন্তু এটা আমাদের নতুন শিক্ষণীয় পরবর্তী এই ঘটনাগুলোর জন্য। আর মিজানুর রহমান খান যেটা বলল, আসলেও এই জিনিসগুলো নিয়ে যে বিতর্ক হচ্ছে আমাদের রাজনৈতিক দলের মধ্যে, বা ইভেন কখনো কখনো সুশীল সমাজের কাউকে বক্তব্য দিতে শুনি যে হ্যাঁ এখানে আইএস আছে কি নাই, আইএস এর সাথে সম্পর্ক। যিনি এক ভদ্রলোক আসছিলেন উনিও বিতর্কিত, কারণ ওনার লোকেই আইএস এর কি সম্পর্ক আছে, কারণ ওনার লেখা বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে, ওনারকে ভিসা দেয় না বহু দেশে। আমাদের এখানে কীভাবে আসছে আমি জানি না। হি ইজ নট দ্যাট একেবারে ক্লিন না, ওর মধ্যে ঝামেলা আছে। তো উনি যেটা বলে গেছেন এটাই যে আবার সত্য তাও না, কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে এই যে মনস্তাত্ত্বিকভাবে আইএসের যে লক্ষ্য উদ্দেশ্য, এটাকে সমর্থন করার মতো প্রচুর লোক বাংলাদেশে আছে। আমি আজকে সকালে বলছিলাম যে আমাদের এই ইয়াং তরুণ প্রজন্মের ছেলে মেয়ে কিন্তু এরা যারা সুইসাইড করে যাচ্ছে অথবা চরম জঙ্গিত্ব প্রদর্শন করছে, এগুলো কিন্তু ইয়াং তরুণরা। এবং আমাকে এক সাংবাদিক প্রশ্ন করলো, যে তরুণরা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছিল তারা কি করে এখন আবার জঙ্গিবাদের দিকে এই তরুণরা যাচ্ছে। কিন্তু আমি বলছিলাম দেখেন, সব তরুণ কিন্তু জীবন বাজি রেখে জঙ্গি মুক্তিযুদ্ধে যায়নি। যাদেরকে আমরা রাজাকার অথবা যাদেরকে যুদ্ধ অপরাধী বিচার করছি তাদের তো বুড়ো বয়সে দেখছি। ওই রাজাকার যুদ্ধ অপরাধী যারা ছিল তাদেরও তরুণ ছিল। এই কামরুজ্জামান মুজাহিদি এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর বয়স হলে 20 থেকে 25-এর মধ্যে ছিল ওই সময়, ওরাও তরুণ ছিল। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল এদের মধ্যে প্রচুর তরুণরাই তো এই রাজাকার বাহিনী গঠিত হয়েছিল তরুণদের দিয়ে। অতএব সমস্ত তরুণ ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধ করেছে তা না। আর এই আজকের জঙ্গি আর 71-এর যে রাজাকার বাহিনী এবং যুদ্ধ অপরাধী বাহিনী, যেটা এই বাহিনীর সাথে বিচ্ছিন্নভাবে করে দেখান না, একই বংশধর, কিন্তু একই মতাদর্শ। এটার আরও পরে এডিশন হয়েছে বিভিন্ন রকমের, হ্যাঁ অবশ্যই আন্তর্জাতিকরণ হয়েছে। এখন যে পুরো জঙ্গিত্ব যেটা জঙ্গিবাদ, এটার কোনো রিজনাল অথবা লোকাল কোনো বিষয় না। এটার মধ্যে অবশ্যই এটাকে একেবারে আপনি বলতে পারেন যে আইএস আমাদের ঢাকায় এসে অফিস খুলছে কিনা, এটা নিয়ে বিতর্ক করতে পারেন। অফিস থাকতে হবে, আদৌ এটার প্রয়োজন আছে কিনা। কিন্তু আমি বলছি, এবং এরকম ছোটো ছোটো কোম্পানি হয়ে গেছে, 12 জন 14 জন 7 জনের গ্রুপ, যেটার নাম দিয়েছে বিভিন্ন নাম দেয় এদের, এক এক সময় এক একটা নাম থাকে, হোমগ্রোন বলেন আর কি, সর্বশেষ এইগুলোর বিচ্ছিন্ন গ্রুপ। কিন্তু কোনো না কোনোভাবে মনস্তাত্ত্বিকভাবে মূল যে আইএস জঙ্গি যারা আছে, আদর্শগতভাবে যারা যুদ্ধ করে, তাদের সাথে এদের একেবারে সম্পূর্ণ একাত্ম হয়ে কিন্তু এই ঘটনাটাগুলো ঘটাচ্ছে। সেটার জন্য যোগাযোগ থাকুক না থাকুক, এর মধ্যে আন্তর্জাতিক প্রভাবটা কিন্তু আমাদের স্বীকার করেই নিতে হবে। আর এইটা আমি আবারও বলছি, কেবলমাত্র মিজানুর রহমান খান যথার্থই বলছেন, এই যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদের সক্ষমতা অর্জন করছে, তাদের ইন্টেলিজেন্স ডেভেলপ করছে, কারণ এখানে যে কোনো জায়গায় আক্রমণ করার প্রস্তুতি নেওয়ার আগেই তারা আক্রান্ত হচ্ছে আইন শৃঙ্খলা, আমরা গত কয়েকদিন তো তাই দেখলাম। অতএব আমাদের ইন্টেলিজেন্স এবং সক্ষমতা বাড়ছে,
কিন্তু আরও সক্ষমতা হয়তো বাড়ানো যাবে, কিন্তু এটা দিয়েও জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের উৎপত্তি স্থলগুলা। হ্যাঁ, হতাশা, ডিপ্রেশন, শিক্ষা ব্যবস্থা, আমরা আমাদের বিষয়গুলো নিয়ে একটু আমাদের 11মুখী বিরতির পর শিক্ষা আলোচনা ব্যবস্থা করতে চাই। বিভিন্ন জায়গা থেকে কিন্তু এগুলো গ্রো করছে। তো সেই জায়গাগুলো যদি হাত না দিই, আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রগুলো যদি অরক্ষিত থাকে, তাহলে এই ঘটনা অব্যাহতভাবে চলতে থাকবে এবং এটা বাড়তে থাকবে, কমবে না। এই জঙ্গিবাদ, এই সশস্ত্র জঙ্গিবাদ যেটা, এটাকে এইভাবে মোকাবেলা করা যাবে। ধন্যবাদ। একটা পুনর্মূল্যায়নের বিষয়। ধন্যবাদ। না, আমি ডক্টর মিজান, মিজান যথার্থই বলছেন। আসলে মিডিয়া তো একটা বিরাট ভূমিকা রাখে। আমরা অনেক সময় ইভেন এই যে আজকাল যে রাজনৈতিক প্রোগ্রামগুলো হয়, ইভেন একবারে এই নওসানের একটা প্রোগ্রাম শহীদ মিনারে ফুল দেওয়া, সেখানেও গিয়ে দেখেন নেতাদের যে এটা নিয়ে ধাক্কাধাক্কিটা হয়। তো এইটা মূল কারণ কিন্তু মিডিয়া না থাকলে অত লোক ওখানে এইভাবে ধাক্কাধাক্কি করতো না। মিডিয়া কাভারেজ পাওয়া, এরকম ব্যক্তিগতভাবে পার্সোনাল, পারিবারিক, রাজনৈতিক জীবনে আমাদের যে ইয়েতে, সেটা ইন্টারন্যাশনাল এই গোষ্ঠীগুলোরও একটা বড় ব্যাপার। আর উদ্দেশ্য যদি বলেন, এখানে লোকালি কোনো হোলি আর্টিজানে যাদেরকে হত্যা করা হলো, কেন করা হলো, এরকম কোনো ইয়ে দেয়নি। বা এই যে জাপানি নাগরিক, ইটালিয়ান নাগরিক, এগুলোকে কেন হত্যা করা হলো, এরকম কোনো উদ্দেশ্য কি, এগুলো ইভেন আমি তো বুঝতে পারি না যে মূল আইএস যেটা, তাদেরই বা উদ্দেশ্য কি, এটা কি আসলে খুব ক্লিয়ার কিছু? কিন্তু আমাদের তরুণ সমাজ যেভাবে আত্মঘাতী হওয়ার পথ বেছে নিচ্ছে, এর পিছনে কি কি কারণ? মানে অবশ্যই এটা আমি বরাবরই বলে আসছি, তো মনস্তাত্ত্বিক এবং সামাজিক কারণ তো আছেই। আমরা যেটা আপনি প্রশ্ন করলেন যে ধনী ঘরের সন্তান, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া, প্রাইভেট ইউনিভার্সিটি, এরা তো কোনো দিক দিয়ে বঞ্চিত না, শোষিত না, অথবা তাদের নিপীড়িত না। এইটা বলা হয় যে আপনি নিজে একেবারে এইটার ভুক্তভোগী হতে হবে কোনো নিপীড়নের, বৈষম্যের, নট নেসেসারি। অন্যের নিপীড়ন, অন্যের উপরে অত্যাচার, এটাও কিন্তু অনেককে একবারে এত সিরিয়াসলি এফেক্ট করে যে সে ওই অন্যের এটার প্রতিকার করার জন্য সে আত্মঘাতী হতে পারে। আত্মঘাতী মানে ব্যাপারটা অনেক বিস্তৃত ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি, এই জায়গাটুকুলোতে যেখানে এই বঞ্চনা, ডিপ্রাইভেশন অথবা ইয়ে বলছেন কেন বলে মিজানুর রহমান খান যেটা বলছেন, যে যেখানে উন্নত গণতান্ত্রিক সমাজ অথবা আরেকটু স্বাচ্ছন্দ্য বা উন্মুক্ত পরিবেশ যেখানে আছে, সেখানেও যেহেতু এই ঘটনাগুলো ঘটছে, তো সেখানে একটা জিনিস লক্ষ্য করবেন, ফ্রান্সে, বেলজিয়ামে বা জার্মানিতে, ইভেন আমেরিকাতে, ওই যেই ব্যাকগ্রাউন্ড থেকে এই লোকগুলো আসছে, খালিদের কথা বললেন, যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাদের যদি পর্যালোচনা করবেন, সেখানে কিন্তু এক ধরনের ওই জিনিসগুলো আছে যেগুলো দিয়ে মানুষ ওই পর্যায়ে যেতে পারে। বিশ্বাস অবিশ্বাসের বাইরেও এই যে বঞ্চনা, মানুষকে ডিপ্রাইভেশনের একটা বিরাট ইয়ে আছে। আরেকটা হচ্ছে যখন দেখে একই আচরণ করে বিভিন্ন লোক বিভিন্ন রকমের ট্রিটমেন্ট পাচ্ছে, যে আচরণ করে অন্যরা বাহবা পাচ্ছে, আর তার জাতিগোষ্ঠীর মধ্যে কেউ একজন এই একই আচরণ করে হয়তো শাস্তির সম্মুখীন হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড। এটা যে এই ঘটনাগুলো শুধু বাংলাদেশে ঘটছে, সাম্প্রতিককালে ঘটছে তা না, আমাদের এখানেও এই জিনিসগুলো, যে আমরা অনেক সময় গণতন্ত্রের কথাই যখন আমরা বলি, তখন বেশিরভাগ সময় গণতন্ত্র মানে হচ্ছে বিরাট বিরাট জনসভা করা, রাস্তায় মিছিল করা, হরতাল দেওয়া। আর গণতন্ত্র তো একবার 2015 সালের জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস 3 মাস তো দেখলাম। গণতন্ত্র মানে হচ্ছে একবারে কি অবরোধ দিয়ে বহু লোক খুনাখুনি, এগুলো গণতন্ত্রের অংশ। কিন্তু তো এইগুলো বড় একটা ইয়ে হয়, এই যে মনস্তাত্ত্বিক ইয়েটা হচ্ছে যে অনেক সময় যা দেখা যায় যে মানুষকে যখন অন্যায়ভাবে অন্যায়ের শিকার হয়, সেটার প্রতিকার কোনো সোসাইটিতে থাকে না, অথবা আন্তর্জাতিকভাবে যাদের সাথে মনে করেন ধর্মীয় অথবা ভাষাগত অথবা যে কোনো কারণে কোনো যখন একটা জনগোষ্ঠীর প্রতি একজন সিম্পেথাইজ হয়, তার উপর কোনো নিপীড়ন, এটাও আবার আমি নিপীড়িত না হয়েও কিন্তু ওই রকম একটা লেভেলে যেতে পারি। তো সেইগুলো থেকে প্রতিকারের উপায়টা কি? উপায়টা একটা যে কয়দিনের মধ্যে আমরা বৈষম্য অথবা বঞ্চনা, নিপীড়ন অথবা যেটাকে একেবারে স্বাধীন, উন্মুক্ত, গণতান্ত্রিক সমাজ করে ফেলবো, সেটাও আমরা চিন্তা করতে পারি। কিন্তু আমাদেরকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তো যেটা বরাবরই আমরা বলছিলাম, আমাদের হোলি আর্টিজানের ঘটনা যখন ঘটে 1 জুলাই, এরপরে কিন্তু সমগ্র জাতি, এটা মিডিয়া বলেন, এটা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, যত রকমের ধর্মীয় প্রতিষ্ঠান, বিজনেস অর্গানাইজেশন, মার্কেট সমিতি, সবাই মিলে এক বাক্যে কিন্তু আমরা রাস্তায় নেমে আসছিলাম এবং আমরা বলছিলাম যে হ্যাঁ, এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
এইটাকে আমাদের কন্টিনিউ করা উচিত ছিল। আমরা কিন্তু মাঝখানে আবার অতটা মনে হচ্ছিল যে হ্যাঁ এটার পরে কিছুদিন গ্যাপ ছিল, মাস 2-3, আমরা আবার একটু এক ধরনের ইয়েতে চলে গেছিলাম। সেটাকে ইয়ে করে আমাদেরকে আবার নামতে হবে এবং এই যে আমাদের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্য দিয়ে এক ধরনের জাগরণ, এটা যে একদম হয় নাই তা না। ওই যে বীরেশ্বরীতে যে ঘটনাটা ঘটলো, ওখানে কিন্তু ওই ভাড়াটিরে যেই বাড়িতে ভাড়া থাকতো তারাই তাদের আইডি কার্ড নিয়ে ন্যাশনাল আইডির সাথে চেক করে তারপরে পুলিশকে কিন্তু ইনফর্ম দেওয়া। সর্বশেষ রাজধানীর কাফরুলে একটি ঘটনা দেখেছে যে দুটি সন্তানকে জঙ্গি সন্দেহে পিতাই পুলিশের হাতে তুলে দিয়েছে। তো সেই যে এইটা যতক্ষণ মানে পুরো একটা জাগরণের মতো যতক্ষণ আমরা করতে না পারবো, এই কেবলমাত্র বিচ্ছিন্ন দুই একটা মেরে টেরে ধরে খুব একটা বেশি সুবিধা করতে পারবো না। অর্থাৎ নতুন করে ব্রিডিংটা যদি আমাদের বন্ধ না করি, তাহলে কিন্তু এইটা অল্প কয়েকজনকে শাস্তি দিয়ে জেলে নিয়ে অথবা যুদ্ধ, মানে হালকা এটাকে কি যুদ্ধ বলবো, এটা গেরিলা যুদ্ধ বলবো না একটা লোকালাইজ একটা সন্ত্রাস বিরোধী হ্যাঁ, এখানে তো মানে ব্রিগেডিয়ার সাহেব যে কথাটা বললো, এত প্রশিক্ষণপ্রাপ্ত যে গ্রেনেড যাওয়ার পর সেই গ্রেনেড আবার একটা টাইম থাকে, এত সেকেন্ডের মধ্যে যদি আবার ধরে ফেলে দেওয়া যায়, সেই কাজটা করছে। মানে আমার হচ্ছে পুরো আর্মির যুদ্ধ প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি ওই বাড়িতে এখনো আছে, বোঝা যাচ্ছে। ইভেন টিয়ার গ্যাস দেওয়ার পরে সে টিয়ার গ্যাস আবার পুলিশকে ছুড়ে মারছে, তার মানে হচ্ছে খুবই প্রশিক্ষণপ্রাপ্ত। তো সেই প্রশিক্ষণের জন্য তো এটার জন্য একবারে সিরিয়াসের প্রশিক্ষণ দেওয়া দরকার নেই। আমাদের জানা মতেই আছে যে সেনাবাহিনীর থেকে পলাতক এবং সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত কিছু লোকজন কিন্তু এই জঙ্গিবাদের সাথে জড়িত হয়ে গেছে। আর যদি আপনি নৈতিকতা অনৈতিকর কথা বলেন, বিদেশি অর্থ সংস্থানের কথা বলেন, সেগুলো তো আছেই। এটাও সত্য যে বিদেশ থেকে টাকা পয়সা আসে। আজকে বাংলাদেশ ব্যাংকের আমাদের দুদকের চেয়ারম্যান সাহেব বললেন যে এগুলো যদি ট্রান্সপারেন্ট করা যায় তাহলে হয়তো এই অর্থের আদান প্রদান বন্ধ করা যেত। কিন্তু সেটা যেমন সত্য, আবার এরকম ঘটনা আমি শুনছি সেনাবাহিনীর থেকে অবসর নেওয়ার পরে অফিসার হিসাবে স্বেচ্ছায় অবসর নিয়ে তার সমস্ত পেনশনের টাকা, তার বাড়ি বিক্রি করে যত টাকা, সবগুলা টাকা এই জঙ্গিদের দিয়ে স্বামী স্ত্রী দুইজন সিরিয়ায় চলে গেছে। এই ঘটনা পত্রিকায় আসছে। কিন্তু অতএব খুবই জটিল একটা সমস্যা। আমি জানি না মিজান আরো ভালো করে বলতে পারবে সমস্যাগুলো। যদি আপনি চিন্তা করেন এটাকে হালকাভাবে ছোট করে, আর আমাদের পলিটিশিয়ানরা যেভাবে এটাকে নিয়ে তর্ক করতেছি আমরা, আর পলিটিশিয়ান রাজনৈতিক তর্ক একজন উপরে দেওয়া, এই নিয়েই সমাধান হবে। ধন্যবাদ। না, আমি রাজনৈতিক পদ্মগুলো রাজনৈতিক একটি বিষয় আমি বলতে চাই। আমি একটা তথ্য একটু বলি প্রফেসর সাহেবের সঙ্গে। রেহান গুণরত্নকে ঠিক আমি আপনার সঙ্গে ঠিক এরকমের নই, উনি মোটেই বিতর্কিত নন। উনি অত্যন্ত শ্রদ্ধেয় একজন আন্তর্জাতিক টেরোরিজম এক্সপার্ট। উনি 16টা বই লিখেছেন। 16টা বইয়ের মধ্যে অনেকগুলো বইয়ে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা আছে। না, সেটা ভিন্ন কথা, নিষিদ্ধ করা আছে। এবং কানাডার একটা কোর্ট তার একটা ভুল রিমার্কের জন্য উনি $53,000 জরিমানাও দিয়েছেন। সেইগুলো আছে, কিন্তু এমনি কিন্তু জেনারেলি উনি খুবই একজন অথরিটি। আমরা একটু মূল বিষয়ে ফিরতে চাই। বিশেষজ্ঞরা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা কিন্তু বলছেন যে জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য দরকার। একটু সংক্ষেপে আপনার মন্তব্য শুনুন। জাতীয় ঐক্য হলে হয়তো কিছুটা সুবিধা হবে। আমি একটু বলে রাখি যে আমরা এই যে রাজনৈতিক পদ্মগুলো শুনি, এগুলোর আসলে তেমন তাৎপর্য, একেবারে তাৎপর্যহীনের জন্য যে আমরা এই কদিন আগেই বিরোধী দল বা বিভিন্ন রাজনৈতিক দলের বড় নেতাদের থেকে শুনি, অনেক সময় এইগুলোকে বলা হয় এই যে জঙ্গি ধরা টরা, এগুলো সাজানো নাটক। আগে তার মানে হচ্ছে এটা ধরলে তো বুঝতে হবে যে পুলিশের এবং সেনাবাহিনীতে এখন সুইসাইড স্কোয়াডের লোক আছে। কারণ এইভাবে আত্মহনন, আমাদের 2জন পুলিশ অফিসার মারা গেছে, তাও তাহলে সুইসাইড স্কোয়াডেই মারা গেছে নাকি? কারণ ওরা যদি একদম খেলতে যেত, জিনিসটা যদি ধরে নেন আপনি, হ্যাঁ এরকম পরশুদিনই তো এরকম বলা হচ্ছে যে এইগুলো হলো সাজানো নাটক পুলিশের বা আইন প্রয়োগকারী সংস্থার। তাহলে ধরতে হবে তাহলে সাধারণ নাটক, যেটা যারা মারা গেছে তারা নাটক করতে গিয়ে মারা গেছে। আমাদের 2জন পুলিশ কর্মকর্তা মারা গেছে। তো এইগুলো ধরে, অথবা আপনি যেটা বলছেন এগুলো আলোচনাই ঠিক না, খুবই নিন্দনীয় এবং এটা আলোচনা এলেও এর একটা গুরুত্ব পায়। এখন এগুলো আরেকটা যেটা বলছেন, হ্যাঁ জাতীয় ঐক্য, তো আমি মনে করি যে জাতীয় ঐক্য যদি হয়, কি ঐক্য হবে? বলতে হবে যে সবাই মিলে বলবো যে আমরা সন্ত্রাস চাই না, জঙ্গিবাদ চাই না, এটা তো বলতে হবে। তো এইটা বললেও আসলে ওই জঙ্গির এখন যে নেটওয়ার্ক এবং যেখান পর্যন্ত যেটা গেছে, এটা আমরা বললে হয়তো কিছুটা হয়তো সুবিধা পাবে,
কারণ এটার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সবাই থেকে সমর্থন পাবে, অথবা তারা যে কাজটা করে এটা যখন রাজনৈতিকভাবে সবাই সাপোর্ট করবে তাদের একটা মনোবল বাড়বে, এরকম হবে। কিন্তু আমি বারবার আবারও বলছি, এই সব দল মিলে একসাথে, কারণ ইউরোপে বিভিন্ন দেশে, আমি বলছি ইউরোপে, লন্ডনে, ইংল্যান্ডে, বিভিন্ন দেশে এইগুলো নিয়ে তো এরকম বিতর্ক হয় না, কিন্তু সন্ত্রাস কিন্তু ওখানেও হচ্ছে। আমাদের এখানে তো প্রস্তুতিকালে ধরা পড়ছে, কিন্তু ঘটনা তো লন্ডনে ঘটিয়ে গেছে। অতএব ওরা কিন্তু সন্ত্রাসের ব্যাপারে এরকম দুই পাল্টাপাল্টি বিতর্কের মধ্যে জড়ায় না, তো এতে ওদের সন্ত্রাস কমেনি। অতএব আমাদের এখানে এটা না বললেই যে একেবারে সন্ত্রাস হবে না তা না। এই জঙ্গিবাদ মূলোৎপাটন করতে গেলে আমরা যে সাজেশন বলতেছি, এটা সামাজিক সাংস্কৃতিক আন্দোলন, এবং এটাকে মানে রুটিন ওয়ার্ক হিসেবে অল্প কয়েকদিনের জন্য না, এটাকে স্থায়ী একটা রূপ না দেওয়া পর্যন্ত আপনি এই জঙ্গিবাদ থেকে এটা শেষ করা যাবে না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।